হ্যালো আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু লার্নিং ইনসাইট। তো আপনাদের জিএসটির যে মডেল টেস্টগুলো আমরা নিচ্ছি 1 থেকে 4 পর্যন্ত নেওয়া হয়ে গেছে, অলরেডি সলিউশন করে দিয়েছি। তারপরে আজকে 5 নাম্বার মডেল টেস্টে চলে আসছে আমরা। তো আপনাদের 5 নাম্বার মডেল টেস্টের কোশ্চেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রল হচ্ছে স্ক্রিনে। তো আপনারা একটু কষ্ট করে পজ করে নিয়ে একটু দেখে নেবেন কোশ্চেনগুলো, এবং অনেকে কমেন্ট সেকশনে কোশ্চেন এবং সাজেশন চাচ্ছে। তো স্ক্রল যতক্ষণ হতে থাকে আমি এই বিষয়ে একটু কথা বলি। তো আমাদের সাজেশন ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দেওয়া আছে। তো কোশ্চেনের বিষয়ে যেটা আমরা ভেরি নেক্সট মান্থের শেষের দিকে আসলে ওয়েবসাইটটা ক্রিয়েট করে ফেলতে চাচ্ছি, এবং এর ভিতরে আমরা তারপরে কোশ্চেনগুলো ওয়েবসাইটে দিয়ে দিব এবং সলিউশনগুলো চ্যানেলে আপলোড করে দিব। এবং আপনারা যাদের সাজেশনের কথা বলতেছেন অথবা সাজেশন অথবা যে বিষয়গুলো আছে গ্রামার গুলো, তো অনেকে কমেন্ট সেকশনে জানতে চাচ্ছেন। তো তাদের জন্য একটু বলে রাখি, আমরা কিন্তু অলরেডি আমাদের গ্রামার এবং অ্যাকাউন্টিং এর সাজেশন ভিডিও আপলোড করা আছে। আপনারা যদি একটু কষ্ট করে ডেসক্রিপশন অথবা চ্যানেলের ভিডিওসে গিয়ে যান, ভিডিওসে গেলে আপনারা অ্যাকাউন্টিং এর কোশ্চেন এবং আপনারা অ্যাকাউন্টিং এর কোশ্চেন প্লাস গ্রামারের সব গ্রামার একটা ভিডিওতে স্ট্রাকচার সহ দেওয়া আছে। এবং এই গ্রামারের বেসিসে আলাদা করে গ্রামারও কিন্তু এক একটা টপিকের উপরেও গ্রামার ডিসকাশন করা আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সহ। তো যারা সাজেশন অ্যাকাউন্টিং এর সাজেশন অথবা ইংলিশের সাজেশন চাচ্ছেন, অলরেডি আমাদের সেই ভিডিওগুলো করা আছে, একটু পিছনের দিকে আছে, অথবা ভিডিও ডেসক্রিপশনে গেলে দেখবেন লিংক এবং নাম দেওয়া আছে। ইংলিশের প্রপার গাইডলাইন অথবা অ্যাকাউন্টিং এর প্রপার গাইডলাইন সম্পূর্ণ দেওয়া আছে। তো এগুলো চেক করে নিলে পেয়ে যাবেন। তো আরেকটা যেটি বিষয়, আপনারা লাস্ট যে 4 নাম্বার মডেল টেস্ট দিয়েছিলাম, আপনারা ওই মডেল টেস্ট অনেকে দেখছেন, কিন্তু এর আগে কিন্তু আরো 3টা মডেল টেস্টে দেওয়া আছে। তো একটা মডেল টেস্টে আমি চাইলেই কিন্তু সব সেকশন থেকে কোশ্চেন ইনক্লুড করতে পারি না। এই জন্যই কিন্তু অনেকগুলো মডেল টেস্ট দেওয়া, যাতে আস্তে আস্তে বিভিন্ন সেকশন থেকে, বিভিন্ন অধ্যায় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি ইনক্লুড করতে পারি। ঠিক আছে, এই জন্য আগের যে 3টা ভিডিও আছে, ওই মডেল টেস্ট আছে, মডেল টেস্টগুলো একটু ভালো করে দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে কোন কোন সেকশন আসলে গুরুত্বপূর্ণ। তো আজকের কোশ্চেন আমি চলে আসতেছি। প্রথমে যেটা আছে, তো ইংলিশের এখানে প্রথমে যেটা আছে কোনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট স্পেলিং। ঠিক আছে, এই স্পেলিং এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেফটেন্যান্ট বানানটার উপর একটা স্পেলিং আসছে, এবং লেফটেন্যান্ট বানানটা একটু দেখে নেন, LIEUTENANT। লেফটেন্যান্ট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট স্পেলিং। তারপর নেক্সট একটা কোশ্চেন আছে, ভোকাবুলারি বেসড কোশ্চেন। হোয়েন উই ওয়ান্ট টু মিন এ গভর্নমেন্ট বাই দ্য রিচেস্ট ক্লাস উই ইউজ দেম। অর্থাৎ এমন কোনো পলিটিক্যাল পাওয়ার এক্সারসাইজ করা রিচ ক্লাসের, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় প্লুটোক্রাসি। ঠিক আছে, আর যেটাকে ব্লু ব্লাড বলে, অর্থাৎ যেটা হচ্ছে আভিজাত্য, সেটা হচ্ছে অ্যারিস্টোক্রেসি, এটা ব্যক্তির ক্ষেত্রে। আর আপনি যখন পলিটিক্যাল ক্ষেত্রে করবেন তখন হবে এটা প্লুটোক্রেসি। ওকে, তো নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেন একটি গ্রামার বেসড, এবং আমি বলে রাখি একটা মডেল টেস্টে সব সেকশন থেকে কোশ্চেন করা সম্ভব না। এই জন্য আমি 1 থেকে 5 পর্যন্ত মোটামুটি সব প্রত্যেক সেকশন থেকে গ্রামার বা কোশ্চেন দেওয়ার চেষ্টা করছি। তো আগের ওই 4টা বা 3টা যে মডেল টেস্ট আছে আপনি চেক করলে পেয়ে যাবেন, অথবা ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া রয়েছে, সেখানে চেক করলেও পেয়ে যাবেন। ওকে, তারপরে হচ্ছে had I know you are waiting outside. ওকে, had I know, তো if প্লাস সাবজেক্ট প্লাস had প্লাস V3, এই স্ট্রাকচারকে আমরা এইভাবেও লিখতে পারি, had প্লাস সাবজেক্ট প্লাস V3। ক্লিয়ার বিষয়টা? ইফ প্লাস সাবজেক্ট প্লাস, অর্থাৎ যে থার্ড কন্ডিশনটা আছে সেই থার্ড কন্ডিশনে ইফ উঠাই দিয়ে হ্যাড সামনে দিয়ে সাবজেক্ট দিয়ে তারপরে V3 আমরা বসাইতে পারি। তো এটা হচ্ছে থার্ড কন্ডিশন। তাহলে থার্ড কন্ডিশনের ওই পাশে কি হবে? ফিউচার পাস্ট পারফেক্ট, অর্থাৎ শুড অথবা উড প্লাস হ্যাভ প্লাস V3। তাহলে এই অপশনটা কোথায় আছে? অপশন নাম্বার সি তে। ক্লিয়ার? ওকে, দেন I would have invited you to come in। তো নেক্সট কোশ্চেনে চলে আসি, where there was a small, এখানে একটা রুলস বলে রাখি, there here কিন্তু সাবজেক্ট হিসেবে বসে না, there here কে ফলো করে কোনো ভার্ব কোনো সময় বসে না। এদের পরবর্তীতে যেই ভার্বের পরে পরবর্তীতে যেই সাবজেক্ট পরবর্তীতে যে নাউনটা থাকে সেটাকে ফলো করে কিন্তু এই ভার্বটা বসে। অর্থাৎ দেয়ার, আমরা জানি দেয়ার আর, আসলে কিন্তু দেয়ার এর কারণে আর হয় না, বা দেয়ার এর কারণে ওয়াজ হয় না। এই যে এটার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি
এই যে এ স্মল রিসিপশন, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, এর জন্য এখানে ওয়াজ বসছে। এখানে যদি প্লুরাল হতো মেনি পিপুল হতো বা হচ্ছে ডগস হইতো, তখন এখানে ওয়ার হতো। ঠিক আছে, এখানে দেয়ারের কারণে কখনো ওয়াজ, হেয়ার দেয়ারের কারণে কখনো ওয়াজ অথবা ওয়ার হবে না। তো এখানে কোশ্চেনে বলতেছে ফলোইং ওয়ার্ড। তো ফলোইং ওয়ার্ডটা কি? ফলোইং ওয়ার্ডটা এখানে কিসে ব্যবহৃত হয়েছে? ফলোইং ওয়ার্ডটা এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর নেক্সট একটা কোশ্চেন বলছে, 5 নাম্বার কোশ্চেন, কিছু বলা নেই কিন্তু 4টা অপশন দিয়ে আছে, এবং প্রত্যেকটা অপশন যদি আমরা একটু অ্যানালিসিস করি দেখতে পাবো শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ, ব্লান্ট মানে হচ্ছে ভোঁতা। ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি শার্প না, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি তীক্ষ্ণ না। অ্যাবান্ডেন্সি মানে হচ্ছে মানে যেটা প্রচুর আছে, আর স্ক্যারিটি মানে যেটা হচ্ছে অভাব আছে। ফলস মানে হচ্ছে মিথ্যা, ট্রু মানে হচ্ছে সত্য। তাহলে দেখতে পাচ্ছি বি নাম্বার বাদে অন্য অপশনগুলোতে সবগুলো একটা সিনোনিম এবং একটা অ্যান্টোনিম আছে, আর এখানে দেখি লাভ এবং অ্যাফেকশন দুইটাই হচ্ছে সিমিলার ওয়ার্ড, এই জন্য অ্যান্সার হবে কত নাম্বার? বি নাম্বার। তারপরে প্যানাসিয়া, এটার মানে কি? প্যানাসিয়া হচ্ছে এক ধরনের রিমিডিস। রিমিডিস মানে অ্যাকচুয়ালি জানি যেটা দিয়ে আসলে রোগ নিরাময় হয়। রোগ নিরাময়ের ক্ষেত্রে কোন ওয়ার্ড ব্যবহৃত হয়? প্যানাসিয়া। এই জন্য কিওর অল, অর্থাৎ সুস্থ থাকা বা সুস্থ করা। এ পারসন হু বিলিভস দ্যাট ল অ্যান্ড গভর্নমেন্ট আর নট নেসেসারি ইজ নোন, অর্থাৎ যে বিশ্বাস করে গভর্নমেন্ট এবং ল এর দরকার নেই। আমি বলে দিচ্ছি, আমাদের আগের ভিডিওগুলো কিন্তু বেসিক্যালি গ্রামার এবং হচ্ছে গ্রামার অ্যানালজি বা হচ্ছে আমাদের ট্রান্সলেশন, এই জিনিসগুলো বেশি ছিল, ভোকাবুলারি বেসড কোশ্চেন কম ছিল। এই জন্য আজকের ভিডিওতে আমরা আবার ভোকাবুলারি বেসড কোশ্চেনটা বেশি দিয়েছি। তো যাদের গ্রামার প্র্যাকটিস করার ইচ্ছা আছে তারা আগের ভিডিও, তো আগের মডেল টেস্টগুলো তো অবশ্যই দেখবেন, নাহলে কমপ্লিট প্রিপারেশন হবে না। আগের মডেল টেস্ট আরো 4টা রয়েছে, তো সেখানে আপনারা পাবেন। তো এটা হচ্ছে অ্যানারিস্ট, অর্থাৎ যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাকে বলা হয় অ্যানারিস্ট, অর্থাৎ গভর্নমেন্টের রুলস এর বিরুদ্ধে বা রুলস পছন্দ করে না বা রুলস থাকার দরকার নেই এমন বিলিভ করে। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন এ ডিফ ইয়ার। এখানে ওয়ার্নিং ডাজ দ্য ফাংশন। ওকে, এখানে হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন। তো আমরা একটু মনে রাখবো একটা জিনিস, গ্রামার দা প্লাস নাউন প্লাস অফ, অর্থাৎ দার পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটাকে বলা হয় নাউন। দার পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, দুইটা ওয়ার্ড সে এখানে ধরে নিলাম, লিখেই দিই, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে নাউন প্লাস অফ। ক্লিয়ার? তাহলে দার পরে যদি দার অফের মাঝে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হবে নাউন, দার অফের মাঝে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ তারপর একটা নাউন। এবং আমাদের ভার্বের আগে যদি একাধিক ওয়ার্ড থাকে, যেমন ভার্ব আমাদের কোথায় আছে? ফলস, এবং ফলসের আগে কি একটা ওয়ার্ড না একাধিক ওয়ার্ড? অনেকগুলো ওয়ার্ড। তো অনেকগুলো ওয়ার্ড থাকলে প্রথম প্রিপোজিশন যেটা আছে, ফার্স্ট প্রিপোজিশনের আগে আমাদের সাবজেক্ট বসবে। এই জন্য ওয়ার্নিং এর কারণে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস বাই ইএস হয়েছে। এখানে যদি প্লুরাল থাকতো তাহলে এখানে ফল হতো। ক্লিয়ার? ওকে, তাহলে এই যে প্রথম ওয়ার্ড কি বললাম, দার অফের মাঝে কি থাকে? নাউন, এই জন্য এটার আনসার হবে নাউন। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসবো। এখানে প্যাসিভ করতে বলেছে। ওকে, প্যাসিভ করতে বলছে এখানে, তো আমরা প্যাসিভ করব। ওকে, ডু ইউ নো হিম। ওকে, এখানে প্যাসিভের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কিন্তু গ্রামাটিক্যালি নোর পরে টু বসে, তো সেই অনুযায়ী অলরেডি এ বি এবং ডি কাটা, এজন্য রাইট অ্যান্সার হবে ডু দে নোন টু ইউ। ঠিক আছে, ডু দে নোন টু ইউ। আরো যদি প্যাসিভ করতে যায় এখানে তো উড আসার কোনো সুযোগ নেই। এবার হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে এবং অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো দেমকে যদি আমরা সাবজেক্ট বানাই সেটা আছে কিতে, কিসে কিসে? বি, সি এবং ডি। ঠিক আছে, আর নোনের পরে কি বসে? টু, এই জন্য উইথও কাটা বায়ও কাটা। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসি। অ্যাকিলিস হিল। তো এই কোশ্চেনটা আমি আসলে যখন কোশ্চেন করতেছিলাম, এই কোশ্চেনটা আমার কোশ্চেন করার প্ল্যানে ফার্স্টে ছিল না, কিন্তু আমার হঠাৎ করে আমার চোখে পড়ছে কোশ্চেনটা কোন এক জায়গা থেকে, এবং এই কোশ্চেনটা আমি সবসময় মনে করতাম আমি যদি কাউকে পড়াই কোশ্চেনের ব্যাখ্যাটা আমি একটু দিব। অ্যাকিলিস হিলস এটা হচ্ছে আসলে এটাকে কি বলা হয়? আমাদের বি ইউনিটের পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু কোশ্চেন আসতেছে, এখান থেকে ভালো পরিমাণে কোশ্চেন আসতেছে ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে। তো এটা হচ্ছে একটা ইডিয়ম এন্ড ফ্রেজ। ঠিক আছে, তো এই কোশ্চেনটা আমরা যদি একটু খেয়াল করি, অ্যাকিলিস হিলস মানে এটা আমার খুব একটা প্রিয় একটা জিনিস। অবশ্য অনেকে নামটা শুনছেন, ট্রয় নামে একটা শহর বা ট্রয় নামে একটা মুভি আছে, সেই মুভিতে একজন
ব্যক্তি ছিল, যোদ্ধা। তো সে খুব ভালো আর কি মারামারি করতো, বা সে হচ্ছে যুদ্ধে খুব ভালোভাবে ব্রেভ হয়ে জিতে আসতো। তো তার একটা জায়গায় তাকে কেউ হারাইতে পারতো না, কিন্তু শেষে তার হচ্ছে পুরো বডিতে প্রোটেক্টেড ছিল, বা তার সে যেভাবে এগ্রেসিভ ওয়েতে ফাইটটা করতো, তো তার সাথে তাকে আসলে কেউই ওইভাবে ডিফিট করতে পারতো না। তো লাস্টে দেখা যায় তার পায়ের হিল মানে হচ্ছে গোড়ালির ওইখানে একটা জায়গা ফাঁকা ছিল, তো সেখানে তখন তীর মারে, তখন সে মারা যায়। তো এটা হচ্ছে খুবই হিস্ট্রিক্যাল মুভি। তো এই মুভি আসলে এটা বলে বোঝানো সম্ভব না, তো আপনার একটু এখন তো সম্ভব না, চান্স পাওয়ার পরে একটু দেখে নিন। তো এই জিনিসটা আসলে ইনক্লুড করা, এটা আমার খুবই একটা প্রিয় জিনিস, এই জন্য ইনক্লুড করছি। এটা হচ্ছে উইক পয়েন্ট, আসলে তাকে কেউ হারাতে পারতো না, বা সে কারো কাছে ডিফিট হতো না, কিন্তু শেষে তো তার পায়ের ওই গোড়ালির ওখানে একটা মানে পয়েন্ট ছিল, পায়ের গোড়ালির ওখানে আনপ্রোটেক্টেড ছিল, অর্থাৎ কোনো কাভার ছিল না। ওইখানে যখন তাকে তীর দিয়ে মারে তখন সে ওইখানে তার একমাত্র উইক পয়েন্ট ছিল। এটা হচ্ছে ইডোম্যান ফ্রেজ। তো প্রত্যেকটা ইডোম্যান ফ্রেজের পিছনে এরকম কিছু কিছু গল্প আছে। ওকে, তো নেক্সট কোশ্চেনে চলে আসবো। এই কোশ্চেনটা বারবার ইনক্লুড করতেছি, এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ভার্ব থেকে। তো সাবজেক্টিভ ভার্ব যে ফর্মে থাকুক, এরপরে যদি দ্যাট থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসবে। এখানে ভার্বের বেস ফর্ম হচ্ছে লস। আমরা যদি না বুঝতে পারি লস্ট, লস নাকি লস, এই দেখেন এখানে দেওয়া আছে উড, আর আমরা জানি মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, সুতরাং অ্যান্সার হবে LOSE। এই কোশ্চেনটা 2012-13 সাল, এরপরে মিনিমাম 10টা কোশ্চেনে মানে 10টা জায়গার ইউনিভার্সিটি কোশ্চেন অথবা যদি চাকরির কোশ্চেন বলেন আরো বেশিবার হবে এই কোশ্চেনটা আসছে। তো নেক্সট আমরা হচ্ছে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি, এখানে আমাদের হচ্ছে ওকে অ্যানালজি আছে। তো অ্যানালজিতে এখানে বলা হচ্ছে ডগ ল্যাশ, অর্থাৎ ডগকে যে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় সেটাকে বলা হয় ল্যাশ, আর কাউয়ের যে দড়িটা আছে এটাকে বলা হয় টেথার। ঠিক আছে। তো নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স। মেড অফ আর মেড ফ্রম, আমরা যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বো বা গ্রুপ ভার্ব পড়বো, এই জিনিসগুলো গ্রুপ ভার্ব এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোশ্চেনে বলতে পারেন 40%, এখন 30 থেকে 40% অংশ প্রিপোজিশন গ্রুপ ভার্ব বা মুখস্থ আইটেম থেকে আসতেছে। তো এই জন্য এই জিনিসগুলো একটু পড়ে রাখবেন। প্রিপোজিশন, ভোকাবুলারি, গ্রুপ ভার্ব, অ্যানালজি, ট্রান্সলেশন, এগুলো থেকে আসতেছে। গ্রামার থেকে যা কয়েকটা আসতেছে পাস করার মতো আর কি। তো মেড অফ আর মেড ফ্রম এর গল্পটা হচ্ছে মেড অফ যেটা দৃশ্যমান, যেমন বাসা তৈরি করা হয় ব্রিক্স দিয়ে, সে ব্রিক্সটা দেখা যায়, বা টেবিল তৈরি করা হয় কাঠ দিয়ে, সে কাঠটা টেবিলে দৃশ্যমান। কিন্তু যদি বলা হয় খাতা, আমাদের যে খাতায় আমরা লিখি এই খাতা কাঠ থেকে তৈরি, কিন্তু কাঠের কি কোনো দৃশ্যমান অংশ আমাদের চোখে পড়ে? যেমন টেবিলে দৃশ্যমান কাঠটা আমাদের চোখে পড়ে গাছের, কিন্তু এই পেপারে কিন্তু সেভাবে দৃশ্যমান না। তো দৃশ্যমান না হলে মেড ফ্রম, দৃশ্যমান হলে মেড অফ, তাহলে ব্রিক্স বা টেবিলের ক্ষেত্রে হলে কি হতো? মেড অফ। তো নেক্সট কোশ্চেনে চলে আসবো, কারেক্ট স্পেলিং। তো স্পেলিংটা আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সেলারেটেড, ACCELERATE, এক্সেলারেট। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসবো, নোটেবল মানে হচ্ছে যে জিনিসটা খুবই উল্লেখযোগ্য। ঠিক আছে, আমরা কোন জিনিসগুলো নোট করি, যে জিনিসগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো নোট করি। তো এখানে কোনটা বের করতে বলছে? অ্যান্টোনিম। কনসিডারেবল, যে জিনিসগুলো কনসিডার করা হয় বা আমরা ভাবনা চিন্তায় রাখি। ফেমাস, যেটা অবশ্যই চিহ্নিত করা যায় বা সিগনিফিকেন্ট বিষয়। এবং এখানে দেখেন ইনসিগনিফিকেন্ট, তো সিগনিফিকেন্ট মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আর ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ নয়। তাহলে অ্যান্টোনিম কি? নোটেবলের ইনসিগনিফিকেন্ট। প্লিজ রাইট টু মি at the above address the word above। ওকে, তো আমরা একটু আগে বলছিলাম দা প্লাস নাউন প্লাস অফ, অর্থাৎ দা আর অফ এর মাঝে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন, যদি অফও না থাকে শুধু দা থাকে এবং শুধু দার পরে একটা ওয়ার্ড থাকে তাহলে নাউন, আর দার পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে আমাদের অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয় ওয়ার্ড হবে নাউন। এবং এখানে দেখেন দা আছে, দুইটা ওয়ার্ড আছে, তাহলে প্রথমটা আমাদের অবশ্যই অ্যাডজেক্টিভ এবং পরেরটা হবে নাউন। এবং যদি পরপর দুইটাই নাউন থাকে, ফোন নাম্বার, ঠিক আছে, দুইটাই নাউন, তখন প্রথমটা হবে নাউন ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ সে অ্যাডজেক্টিভ নাউন হলেও অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। অর্থাৎ প্রথমটা আমাদের নাউন হলেও দুইটা দার পরে দুইটা নাউন থাকলেও প্রথমটা, অর্থাৎ এখানে যদি আমাদের দুইটা নাউন থাকতো এটা তবুও অ্যাডজেক্টিভ হতো এবং পরেরটা নাউন হতো। ঠিক আছে,
ওকে, নেক্সট কোশ্চেন যেটা আছে, ইউ লুক টেরিফিক ইন দা ড্রেস। ওকে, তো টেরিফিক মানে এখানে কি বোঝানো হচ্ছে? টেরিফিক মানে বিশাল, ঠিক আছে, টেরিফিক মানে হচ্ছে বিশাল। তো বিশাল যদি বলা হয়, এখানে বিশাল কি বোঝানো হচ্ছে? বিশাল বা বিরাট কি? এক্সেলেন্স বা এক্সেলেন্ট, ঠিক আছে, ভালো জিনিস বোঝানো হচ্ছে। ডার্থ মানে হচ্ছে যেটার অভাব আছে, ডার্থ মানে হচ্ছে অভাব আছে। আর তাহলে এর অ্যান্টোনিম কি হবে? যেটা পরিপূর্ণ বা পর্যাপ্ত পরিমাণে আছে, অ্যাবান্ডেন্স। তারপর নেক্সট আমাদের একটা ভয়েস চেঞ্জ আসছে। তো ভয়েস চেঞ্জ যদি হু থাকে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যদি হু থাকে, তাহলে আমরা কি করবো? বাই হুম। এবং বাই হুম যখন দিচ্ছি, আমাদের আরো একটা রুলস এর কথা মনে পড়ে গেল, বাই দা নেক্সট ইয়ার বা বাই দা নেক্সট মান্থ, এই ধরনের একটা বাই দা ফিউচার যদি থাকে, তারপরে কোন টেন্স হয়, এই ধরনের একটা রুলস আছে আমার ফার্স্ট কি সেকেন্ড এক্সামের ক্ষেত্রে। তো একটু দেখে নেবেন, ওইগুলোতে বেশি বেশি গ্রামার আলোচনা করা হয়েছে। তো হু থাকলে বাই হুম হবে, এখানেও বাই হুম আছে, এখানেও বাই হুম আছে, এখানেও বাই হুম নেই, তাহলে এটা ক্রস। এবং ইজ যদি থাকে, তাহলে ইজ বিং ব্যবহৃত হয়, এম ইজ আর এর ক্ষেত্রে যে কোনো একটা। তো সাবজেক্ট অনুযায়ী, এখানে সাবজেক্ট যেহেতু অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে আই চলে আসছে, তাহলে আই এর ক্ষেত্রে কি বসে? এম বসে। এবং বিং চলে আসবে, এখানেও বিং নাই, এখানেও বিং নাই, তাহলে অ্যান্সার রাইট কোনটা হবে? সি নাম্বার। ওকে, নেক্সট কোশ্চেন, ফ্যামিলিয়ার উইথ, কোনো কিছুর সাথে পরিচিত থাকাকে কি বলা হয়? ফ্যামিলিয়ার উইথ। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, যদি কারোর নাম অনুসারে বা যদি কোনো কিছু সাদৃশ্যপূর্ণ কোনো কিছু থেকে নেওয়া হয়, সেক্ষেত্রে কি বলা হয়? নেম আফটার। অর্থাৎ মাই বেস্ট ফ্রেন্ড মাজহার ইজ নেম আফটার হিজ গ্র্যান্ডফাদার, অর্থাৎ তার গ্র্যান্ডফাদারের সাদৃশ্যপূর্ণ থেকে, এই জন্য বা সাদৃশ্যপূর্ণ, এই জন্য নেচার সাদৃশ্যপূর্ণ বা নাম সাদৃশ্যপূর্ণ, এই জন্য বলা হয়েছে কি? নেমড আফটার। তো নেক্সট আমাদের প্যাসেজ, যেহেতু এ ইউনিট এবং বি ইউনিটে প্যাসেজ আসছে, যখন আমাদের একটা প্যাসেজ আমরা এখানে ইনক্লুড করেছি, তো প্যাসেজটা আপনারা একটু পড়ে নেন বা অলরেডি যখন আমরা স্ক্রল করছি অলরেডি আপনারা পড়ে নিছেন হয়তো। তো আমরা ডিরেক্ট কোশ্চেনে চলে আসব। তো কোশ্চেনে বলা আছে প্যাসেজের টাইটেল, এবং প্যাসেজের টাইটেল যখন বলা হয়, প্যাসেজের টাইটেল যখন বলা হবে, আমরা এর আগের মডেল টেস্টে দেখিয়েছি কিভাবে প্যাসেজটা আসলে কমপ্লিট করতে হয়। তো প্যাসেজের এখানে একটু কোশ্চেনের সমস্যা হয়ে গেছে পিডিএফ করার সময়, ওকে সমস্যা নাই, আমরা একটু দেখে নিই। প্রথম 2 লাইন, মাঝের কিছু লাইন এবং শেষের 3 লাইন দেখলে আমরা বুঝতে পারতেছি, এই দেখেন গ্রিন হাউস, গ্রিন হাউস, ঠিক আছে, গ্রিন হাউস, ওয়ার্মিং। তো আমরা এটা বুঝতে পারছি অবশ্যই একটা গ্রিন হাউস সম্পর্কিত কোনো বিষয় নিয়ে প্যাসেজটা তৈরি করা হয়েছে। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। নেক্সট কোশ্চেনে চলে আসবো, আইস অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য আইস কেম, আইস কখন এসেছে? ওকে, তো এই দেখেন আইস প্রথমে এখানে দেওয়া আছে কোশ্চেনে। ওকে, যে the climate has changed quite often and the planet has experienced ice age, warming and everything between. ওকে, তাহলে একটা সময়ের ভিতরে বিভিন্ন এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে, আইস এজ, ওয়ার্মিং এন্ড এভরিথিং। তো তার মানে হচ্ছে প্রথমে আইস এজ ছিল, তারপরে হচ্ছে ওয়ার্মিং আসছে। তো এটা হচ্ছে আমরা আর্লি স্টেজে, আমাদের ওয়ার্ল্ডের বা আর্থের আর্লি স্টেজে আমরা কি কি এক্সপিরিয়েন্স করেছি? আর্লি এজে আমরা এসে আইস এজটা এক্সপিরিয়েন্স করেছি। তারপর গ্রিন হাউস কোথায়, মানে গ্রিন হাউসের বিষয়টা বলা হচ্ছে, গ্রিন হাউস কি অ্যাকচুয়ালি। তো আমরা এখানে গ্রিন হাউসের উপর পড়াশোনা করতেছি, বা আমাদের এটা হচ্ছে গ্রিন হাউসের উপরে, কিন্তু এখানে বলা হচ্ছে গ্রিন হাউস অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। তো আমরা যদি এখানে দেখি গ্রিন হাউসটা কি, আমরা মাঝের দিকে পাবো এই যে এ গ্রিন হাউস ইজ এ গ্লাস কভার্ড বিল্ডিং উইথ অ্যাবজর্বড হিট ফ্রম দ্য সান। তাহলে গ্রিন হাউসটা কি? প্লান্টস আর গ্রোন ইন এ প্রোটেক্টেড অ্যাটমসফিয়ার, অর্থাৎ এমন একটা অ্যাটমসফিয়ারের কথা বলা হচ্ছে যেখানে গাছদের গ্রো করার জন্য আমরা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করি গ্লাস দিয়ে, যেখানে তাপটা আসে এবং প্ল্যান্টগুলো সেই প্রোটেক্টেড ওয়েদারে গ্রো করে। নেক্সট যে কোশ্চেনটা আছে, ইন দা পাস্ট 20 ইয়ার্স, তাহলে পাস্ট 20 ইয়ার্সে কি হয়েছে? তো পাস্ট 20 ইয়ার্সে কি হয়েছে? এই যে পাস্ট 20 ইয়ার্স আমরা কোথায় থেকে কোথায় চলে গেছি? এই যে আমাদের আর্থের টেম্পারেচারটা ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। তাহলে কি হবে? দ্য আর্থ হ্যাজ বিকাম এ ওয়ার্মার প্লেস। নেক্সট কোশ্চেন, দ্য গ্রিন হাউস গ্যাসেস
ওকে, গ্রিন হাউস গ্যাসটা কি করে দেখে নি, গ্রিন হাউস গ্যাসের কাজ কি। ওকে, the greenhouse gas act as a blanket for the earth, helping to keep earth warm enough to support life। তাহলে আমাদের লাইফকে সাপোর্ট দিচ্ছে কি করে, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ওয়ার্ম করে আমাদের লাইফকে সাপোর্ট দিচ্ছে সাস্টেইন করার জন্য। ঠিক আছে, আমরা এখন অ্যাকাউন্টিং কোশ্চেনে চলে আসব। তো আশা করি ইংলিশ সবার ক্লিয়ার, এবং এই কোশ্চেনে যেহেতু ভোকাবুলারি বেসড কোশ্চেন বেশি ছিল, প্রিপোজিশন বেশি ছিল, ইডিয়ম ফ্রেজ বেশি ছিল, এবং আগের গুলোতে গ্রামার বেশি আছে, তো আপনারা এগুলো একটু দেখে নেবেন। নেক্সট যে কোশ্চেনটা আসতেছে আমাদের অ্যাকাউন্টিং থেকে, এইগুলো বেসিক্যালি ম্যাথ বেসড কিছু কোশ্চেন আছে, এখানে করে নিব আমরা। তো এখানে কোশ্চেন বলতেছে প্রারম্ভিক মূলধন কত, অংশীদারি ব্যবসায় প্রারম্ভিক মূলধন কত। ঠিক আছে, তো এখানে সমাপনী মূলধন আছে। আমরা বেসিক্যালি যেটা করি, আমরা হচ্ছে নিট লাভ বের করি, নিট লাভের সাথে আমরা যে বেতনটা বাদ দিয়েছিলাম সেগুলো যোগ করে দিই, লাভটা যোগ করে দিই, প্রারম্ভিক মূলধনের সাথে বেতন যেগুলো বিয়োগ দিয়েছিলাম আর কি নিট লাভ বের করার সময়, অংশীদারদের লাভের অংশ বের করার সময়, তো যেগুলো বিয়োগ দিয়েছিলাম ওই সময় পরবর্তীতে সমাপনী লাভ বের করার সময় বা সমাপনী মূলধন বের করার সময় আমরা এগুলো যোগ করে দিই। তো এই ক্ষেত্রে তো আমাদের সমাপনী মূলধন দিয়ে আছে, তাহলে আমরা কি করব, প্রারম্ভিক মূলধনে যাওয়ার জন্য আমরা যেগুলো যোগ দিতাম সেগুলো বিয়োগ করে দিব। তাহলে কি বিয়োগ দিব, জাস্ট এখানে আমাদের বেতন কিছুই বলা নেই, জাস্ট লাভটা বলা আছে। আগে প্রারম্ভিক মূলধন থেকে, ওকে, আগে হচ্ছে প্রারম্ভিক মূলধন থেকে সমাপনী মূলধনে যাওয়ার জন্য আমরা লাভ বা বেতন যোগ করে কি পেতাম, সমাপনী মূলধন। ঠিক আছে, সমাপনী মূলধন। এখন যদি সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধনে যাইতে বলে, তাহলে আমাদের বেতন আর লাভকে বিয়োগ দিয়ে দিলে হচ্ছে। তাহলে এখানে কি আমাদের বেতন দেওয়া আছে, বেতন দেওয়া নেই, শুধু লাভটা দেওয়া আছে, তাহলে লাভটা আমাদের ভাগ করতে হবে। তো এখানে আরেকটা ছোট্ট একটা ট্রিক্স, সেই ট্রিক্সটা হচ্ছে যখন আমরা অঙ্ক করতে যাব, এই যে এ দুইজনের নামে রয়েছে, তো দুইজনের অঙ্ক আমাদের করার দরকার নেই। দেখেন এ অথবা বি কারোর কোনো অপশনে কারোর কোনোটা মিল নেই, যেহেতু মিল নেই আমরা যে কোনো একজনেরটা যদি বের করি আমাদের অটোমেটিক অ্যান্সার হয়ে যাবে। তো আমরা একজনেরটা বের করবো, আমরা সে খরটা বের করব। ওকে, 45,000 টাকা আছে এখানে। তো 45,000 কয়জনের, দুইজনের, কত টাকা করে পাবে, টোটাল 3। এবং আমরা কাটটা বের করব, খ কত অংশ পাবে, 1 অংশ। 2 আর 3 যোগ দিছি, টোটাল দুইজনের 45,000, পাওয়ার অনুপাত হয়তো 45,000, এই জন্য 2 আর 1 যোগ দিয়েছি, 3 হয়েছে, এখানে 1 দিয়ে গুণ দেবো। তো 3 45-এর ভিতরে কতবার যায়, আমরা জানি 3 45-এর ভিতরে কতবার যাবে, 15 বার। তাহলে শূন্য আছে কয়টা, 3টা, 15,000। এবং তাহলে এ কত পাই, এ পাই 30,000। আমরা করব না, জাস্ট আপনাদের বোঝার জন্য দেখাই দিচ্ছি, একজনেরটা করলেই হয়ে যাবে। তো 15,000 আমরা কি বলছিলাম, সমাপনী মূলধনের সাথে, সমাপনী মূলধন আমরা কিভাবে পেয়েছি, প্রারম্ভিক মূলধনের সাথে লাভ যোগ দিয়েছি, তারপরে সমাপনী মূলধন পেয়েছি, তাই তো। ওকে, তো ওকে, তো আমাদের এখন কিসে যেতে, কিভাবে কি করতে হবে, আমাদের এখন প্রারম্ভিক মূলধনে চলে যেতে হবে। ওকে, তো এবার আমরা যদি এখান থেকে এই যে 1,10,000 আছে, এই 1,10,000 থেকে সমাপনী মূলধনের জের ছিল তাদের 1,10,000। তো 1,10,000 থেকে যদি আমরা 1,10,000 থেকে যদি আমরা 15,000 বাদ দিই, 1,10,000 মাইনাস 15,000, তাহলে আনসার কত আসে, 95,000। কার জন্য করছিলাম, বির জন্য। ঠিক আছে, 95,000। তো কোন অপশনে বি 95,000 আছে, কোনটাই আছে, সি নাম্বার, এই জন্য এটার বের করার কোনো প্রয়োজন পড়বে না। তো নেক্সট কোশ্চেনে চলে আসি, নেক্সট কোশ্চেনটা ইজি হবে। তো নেক্সট কোশ্চেনে যেটা বলা আছে উদ্বৃত্ত, আচ্ছা আমরা প্রথমে কোশ্চেনে চলে আসবো। কোশ্চেনে বলা হচ্ছে চলতি অনুপাত কত। তো চলতি অনুপাত হচ্ছে চলতি সম্পদ এবং চলতি দায়। তাহলে নগদ চলতি সম্পদ উপরে প্লাস দিয়ে দেবো, কোনো কিছুই করবো না। মজুদ পণ্য চলতি সম্পদ প্লাস, পদেই দায় চলতি দায় মাইনাস, সুনাম কোনো কিছুই না, অস্পর্শনীয় সম্পদ এখানে আসবে না, দেনাদার চলতি সম্পদ। তাহলে আমাদের যোগ হবে কি, 10,000, 20,000, 10,000, অর্থাৎ 20, 40,000 আমাদের উপরে। ঠিক আছে, 40,000 উপরে। আর পদে হিসাব কত আছে, চলতি দায় 10,000। তাহলে 10 40-এর ভিতরে কতবার যায়, 4 বার, আর 3টে শূন্য কাটা। তাহলে आंसर কত হবে, 4:1, উপরে 4 আর নিচে 1, 4:1। নেক্সট কোশ্চেনে চলে আসবো। 54,000 টাকা একটি মেশিনের আয়ুষ্কাল হচ্ছে 20 বছর, ভগ্নাবশেষ মূল্য কত বলা হয়েছে,
5000, ঠিক আছে। তাহলে ভগ্নাবশেষ মূল্য যদি 5000 টাকা হয়, এখানে বলা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার কত। তাহলে আমরা জানি বার্ষিক অবচয় বের করার নিয়ম কি, 100 ভাগ আয়ুষ্কাল, সরলরৈখিক পদ্ধতিতে 100 ভাগ আয়ুষ্কাল। আর আমরা জানি সরলরৈখিক পদ্ধতিতে যে অবচয় বেরোবে তা ক্রমহ্রাসমানের দ্বিগুণ। তাহলে সরলরৈখিকেরটা আমরা বের করি, ক্রমহ্রাসমানেরটা অটোমেটিক বেরিয়ে যাবে, ঠিক আছে। জাস্ট 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে 100 ভাগ আয়ুষ্কাল কতবার যায়, 5 বার। এটা হচ্ছে সরলরৈখিকের অবচয়ের হারটা বেরোলে। এটা যদি আমরা ক্রমহ্রাসমান করতে চাই তাহলে জাস্ট 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে অ্যান্সার হবে 10 বছর, ঠিক আছে, সরি 10%। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসবো। অবচয় প্রক্রিয়া জড়িত কিসের সাথে? অবচয় হচ্ছে একটি ক্রয় মূল্য, অর্জন মূল্য বা ব্যয় বন্টন প্রক্রিয়া। মনে রাখবেন, ক্রয় মূল্য, অর্জন মূল্য, ব্যয় বা ব্যয় বন্টন প্রক্রিয়া। যৌথ মূলধনী কোম্পানির মালিকদের লভ্যাংশ কোথা থেকে দেওয়া হয়? আমরা জানি মালিকরা যে লাভটা করে শেয়ার ক্রয় করলে, অ্যাকচুয়ালি শেয়ারের আরেক নাম হচ্ছে স্টক, আর কোম্পানির সাথে জড়িত সকল পক্ষকে বলা হয় স্টেক। তো আমরা সেখানে আসছি না। যদি স্টক ক্রয় করি বা শেয়ার ক্রয় করি, আমরা লাভ পাবো দুই ধরনের। একটা হচ্ছে শেয়ার বিক্রি করে ক্যাপিটাল গেইন বা মূলধনী লাভ, বিক্রি করার পরে যে টাকাটা পাবো সেটাকে বলা হয় ক্যাপিটাল গেইন। আর যদি আমরা সেটা রেখে দিই তাহলে পাবো ডিভিডেন্ড বা লভ্যাংশ। বছর শেষে একটা অ্যামাউন্টের লভ্যাংশ পাবো। তো সেই লভ্যাংশটা কোম্পানি আমাদের কোথা থেকে দেবে? কোম্পানি যদি লাভ হয় সেক্ষেত্রে দিতে পারবে, লাভ না হলে তো দিবে না। ওকে, শোরুম ভাড়া কোন ধরনের উপরিব্যয়? তো শোরুম আমরা কি কাজে রাখি? আমাদের যে ফোনের শোরুম, এটা কি প্রোডাকশনের জন্য রাখা হয় না বিক্রয়ের জন্য রাখা হয়? ফোনের শোরুম কি প্রোডাকশন করা হয়, ফোনের উৎপাদন করা হয় না বিক্রি করা হয়? বিক্রি। এই জন্য এটা কি বিক্রয় উপরিব্যয়। নিচের কোন উক্তিটি সত্য? ওকে, তো এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে স্থায়ী খরচের মোট পরিমাণ স্থির, একক প্রতি পরিবর্তনশীল। ক্লিয়ার? স্থায়ী খরচের মোট পরিমাণ স্থির, একক প্রতি পরিবর্তনশীল। ওকে, আরেকটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয়ের মোট পরিমাণ পরিবর্তনশীল, একক প্রতি স্থির। আমি আবারও বলে দিচ্ছি, মনে রাখেন, স্থির ব্যয়ের মোট পরিমাণ স্থির আর একক প্রতি পরিবর্তনশীল। পরিবর্তনশীল খরচের ক্ষেত্রে মোট পরিমাণ পরিবর্তনশীল, একক প্রতি স্থির। তাহলে তো স্থির ব্যয়ের মোট পরিমাণ স্থির, কিন্তু একক প্রতি কি পরিবর্তনশীল হওয়ার কথা ছিল। এখানে কি পরিবর্তনশীল দিছে? দেয় নাই। নেক্সট কোশ্চেন বলতেছে, একটি আসবাবপত্রের ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, 4 বছরের পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ 20,000 টাকা, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ধারণ করা হলে আয়ুষ্কাল কত? তো আয়ুষ্কাল নির্ধারণের সূত্র থেকে আমরা বেশি পরিচিত যে সূত্র সেটা দিয়ে করি। তো বেশি পরিচিত যে সূত্র সেটা হচ্ছে, আমরা অবচয়যোগ্য মূল্যকে আমরা কি করি? ওকে, অবচয়যোগ্য মূল্যকে আমরা আয়ুষ্কাল দিয়ে ভাগ দিই, ঠিক আছে। অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দিয়ে ভাগ দিলে আমাদের বার্ষিক অবচয়ের পরিমাণটা বেরিয়ে যায়, ঠিক আছে। তো কি বুঝলাম? অবচয়যোগ্য মূল্যকে যদি আমরা আয়ুষ্কাল দিয়ে ভাগ দিই, অর্থাৎ এখানে 1 লাখ টাকা, এটা যদি 5 বছরের জন্য হতো তাহলে আমরা ইজিলি বের করতে পারতাম এখানে প্রত্যেক বছর অবচয় কত, 20,000। কিন্তু কোশ্চেনটা তো আসলে এইভাবে আসে না। কোশ্চেনটা কি আসছে? অবচয়ের পরিমাণ দিয়ে আছে। তো ঠিক যেভাবে আমরা অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দিয়ে ভাগ দিতাম, আমাদের টোটাল অবচয়ের পরিমাণটা বেরিয়ে আসতো। আমরা এবার উল্টো করব, অর্থাৎ সিমিলার জিনিস, দুটাই একই জিনিস। আপনি যদি আয়ুষ্কাল দিয়ে ভাগ দেন তাহলে বার্ষিক অবচয় বেড়ে যাবে, আবার বার্ষিক অবচয় দিয়ে ভাগ দিলে আয়ুষ্কাল বেড়ে যাবে। তাহলে আমাদের বার্ষিক অবচয় কত? 4 বছরের পুঞ্জীভূত অবচয় হচ্ছে 20,000। তাহলে 1 বছরের কত, অর্থাৎ বার্ষিক কত? তাহলে 20,000 ভাগ হচ্ছে 4, অর্থাৎ বার্ষিক অবচয় 5,000। তো 5,000 যদি ভাগ দিই, তো 5 100-র ভিতর কতবার যায়? 5 100-র ভিতর যায় 20 বার। 3টা শূন্য কাটা, তাহলে অ্যান্সার হবে কত বছর? 20 বছর। যদি বুঝে না থাকেন পুরো এটা আবার একটু পজ করে ব্যাকে এসে দেখেন, তারপরে না বুঝলে কমেন্ট সেকশনে বললে আমি বুঝাই দিব, আবার সমস্যা নেই। উৎপাদনকারী প্রতিষ্ঠানের মজুদ পণ্য কোনটি নির্দেশক? আচ্ছা, উৎপাদন প্রতিষ্ঠানের মজুদ পণ্য, অর্থাৎ মজুদ পণ্য কত প্রকার? মজুদ পণ্য হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কাঁচামাল, র ম্যাটেরিয়ালস, একটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস, যেটা কাজের ভিতর রয়েছে, আরেকটা হচ্ছে উৎপাদিত পণ্য বা কমপ্লিট প্রোডাক্ট। অর্থাৎ আমরা যদি একটা প্রোডাকশন সাইকেলের দিকে চিন্তা করি, কোনো কিছু প্রডিউস করতে গেলে আমরা প্রথমে কাঁচামাল ক্রয় করি, তারপরে সেটা উৎপাদনের কাজে লাগাই,
ওয়ার্ক ইন প্রসেস থাকে, অর্থাৎ অর্ধ প্রস্তুত, কিছুটা প্রস্তুত হয়েছে, এখনো পুরোপুরি প্রস্তুত হয় নাই। তারপরে লাস্টে আমরা বিক্রয়ের জন্য পণ্য প্রস্তুত করি। এই তিনটেই হচ্ছে আমাদের মজুত পণ্যের তিনটা রূপ, অর্থাৎ সবকটি হবে মজুত পণ্য বলতে তিনটেকে আমরা বুঝি। তারপর হচ্ছে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে বলছে। তো সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে গেলে আমাদের উপরে থাকে হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। তো ফিক্সড কস্টটা আমাদের দেওয়া আছে, আর নিচে থাকে কি পরিবর্তনশীল ব্যয় আর হচ্ছে বিক্রি। ঠিক আছে, তো এখানে তো বিক্রয় দেওয়া নাই, অনুপাত দেওয়া রয়েছে। তো অনুপাত মানে কি 100 আর 80, 80% মানে কি 100 আর 80। তাহলে 100 থেকে, এটা থেকে ভয় পাওয়ার কিছু নেই, 100 থেকে 80 বিয়োগ দিব, তাহলে এখানে কত থাকবে 20, 20 কাটা, এখানে কয়টা শূন্য আছে 3টা শূন্য, তাহলে অ্যান্সার কত হবে 1000। নেক্সট কোশ্চেন, এবছর চাঁদা বাবদ, এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং চাঁদার আরো কোশ্চেন দেওয়া আছে, আরো কোশ্চেন যদি আগের মডেল টেস্ট গুলো দেখেন আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, চাঁদা বাবদ আয় হচ্ছে 5000 টাকা, এটা হচ্ছে আমাদের মূল বেসিক। চাঁদা বাবদ আয় 5000 টাকা। এবার বলা হচ্ছে গত বছরের অগ্রিম চাঁদা প্রাপ্তি ছিল 1000 টাকা, এবছরের অগ্রিম, গত বছরের বকেয়া চাঁদা 5000 টাকা। ওকে ওকে ওকে, কোনো সমস্যা নাই। বলছে এবছরের প্রাপ্ত চাঁদা, প্রাপ্ত চাঁদা মানে হচ্ছে আপনি ক্যাশ টাকায় কতটুকু চাঁদা পেয়েছেন, ক্যাশ হলে যোগ, ক্যাশ না হলে বিয়োগ। আমি টাকা পেলে যোগ করবো এবছর, টাকা না পাইলে বিয়োগ, এটা হচ্ছে প্রাপ্ত চাঁদার নিয়ম। আর চাঁদা আয়ের নিয়ম হচ্ছে আপনার এই বছরে আয়টা অর্জিত হয়েছে কিনা, অর্থাৎ 2012 সালের অঙ্ক করতেছেন, 2012 সালের আয় কিনা, সেটা নগদে হোক বা বাকিতে হোক। আমি গত বছরেরটাও লিপিবদ্ধ করবো না, আগামী বছরেরটাও লিপিবদ্ধ করবো না, আমার এই বছরের আয় যতটুকু ততটুকুই লিপিবদ্ধ করবে, এবারে কিছু লিপিবদ্ধ করবো না। এটা হচ্ছে চাঁদা আয়। কিন্তু আমাদের কোশ্চেনে চেয়েছে প্রাপ্ত চাঁদা। প্রাপ্ত চাঁদা মানে হচ্ছে নগদ কত টাকা আপনি পাচ্ছেন। নগদে যদি আমি পাই, সেটা গত বছরের হোক, আগামী বছরের হোক, যেই বছরের হোক, আমি যদি এই বছরে নগদ টাকা পাই তাহলে লিপিবদ্ধ করব, না হলে লিপিবদ্ধ করব। গত বছরের অগ্রিম চাঁদা, গত বছরের অগ্রিম চাঁদা প্রাপ্তি 1000 টাকা। এবছর অগ্রিম চাঁদা প্রাপ্তি 1500 টাকা, এটা মিসিং হয়ে গেছে। এবছর অগ্রিম চাঁদা প্রাপ্তি, অগ্রিম চাঁদা প্রাপ্তি 1500 টাকা। ওকে, 1500। গত বছরের বকেয়া চাঁদা প্রাপ্তি 500, এবছরের বকেয়া চাঁদা 200। ওকে, তো এখানে হচ্ছে আমাদের কি কি যোগ বিয়োগ করতে হবে, তাই তো? তো আমরা বলছিলাম কি টাকা পাইলে যোগ করব, টাকা না পাইলে বিয়োগ। তাহলে চাঁদা প্রাপ্তির সাথে এখানে দেখেন 1500 টাকা যেখানে আছে, অগ্রিম চাঁদা প্রাপ্তি, এই বছর অগ্রিম চাঁদা প্রাপ্তি। তো এই বছর আপনি যে টাকাটা পাইছেন অগ্রিম, এই বছরে যে টাকাটা পাইছেন অগ্রিম, সেটা অগ্রিম হোক বা বকেয়া হোক, এই বছরে যেহেতু পাইছি 1500, এই জন্য এটা যোগ দিব। তারপরে বলতেছে হচ্ছে গত বছরের বকেয়া চাঁদা, অর্থাৎ গত বছরে যে চাঁদা বকেয়া ছিল সেটা এই বছরে পেয়েছি, তো এই বছরে টাকা পাইলে আমরা যোগ দেব। তাহলে 1500 এর সাথে 1500 যোগ আরো 500 যোগ। এবার বলছে গত বছর আপনি অগ্রিম চাঁদা পাইছিলেন 1 বছর, গত বছর পাইছিলেন, এবার আমরা এটা কাউন্ট করব না, এটা হচ্ছে বিয়োগ হবে। এই বছরে বকেয়া চাঁদা হচ্ছে 200, অর্থাৎ এই 200 বিয়োগ হবে। এখন আমরা যোগ বিয়োগটা কিভাবে করব, একটু এই 200টা আমরা হাতে রাখি আপাতত, ঠিক আছে? 200 আমরা লাস্টে কাউন্ট করব। তাহলে এখানে এই যে 1500 আর 500 হচ্ছে 2000, 2000 1000 কাটলে থাকে 1000, 1000 আর 5000 হচ্ছে 6000, 6000 থেকে একবারে লাস্টে আমরা 200 বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে 5800। একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের নিচের কোন হিসাবটি রাখে না? অব্যবসায়ী প্রতিষ্ঠান লাভ লোকসান হিসাব রাখে না। ক্লিয়ার? অব্যবসায়ী প্রতিষ্ঠান লাভ লোকসান হিসাব রাখে না। অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবগুলো হচ্ছে প্রাপ্তি প্রদান হিসাব, আয় ব্যয় হিসাব, মূলধন তহবিল হিসাব। নেক্সট কোশ্চেন, অব্যবসায়ী প্রতিষ্ঠান প্রাপ্তি প্রদান হিসাবে কোনটি অন্তর্ভুক্ত হয় না? অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি প্রদান হিসাবে অবচয় অন্তর্ভুক্ত হয় না। তাহলে কি কি অন্তর্ভুক্ত হয়? অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি প্রদান হিসেবে শুধুমাত্র নগদ প্রাপ্তি আর নগদ প্রদান হিসাবভুক্ত হয়, আর চাঁদা হচ্ছে অনগদ লেনদেন। আর্থিক প্রতিবেদনে তৈরির জন্য নিচের কোনটি খসড়া প্রতিবেদন হিসেবে প্রস্তুত করা হয়? অর্থাৎ আর্থিক প্রতিবেদন, অর্থাৎ উদ্ধৃত্তপত্র, মালিকানা সত্ত্ব বিবরণী, আয় ব্যয় হিসাব, এগুলো প্রস্তুত করা, বিশদ আয় বিবরণী, এগুলো প্রস্তুত করার পূর্বে আমরা কোনটি করি? কার্যপত্র। এটি একটি ঐচ্ছিক ধাপ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কোনটি হিসাবকালের শেষে বন্ধ করে দেওয়া হয়? আয়করের আরো নাম আছে, আয়করের আরো নাম হচ্ছে উত্তোলন। মনে রাখেন আয়করের কি কি নাম আছে, উত্তোলন, লভ্যাংশ, ঠিক আছে? উত্তোলন, লভ্যাংশ, জীবন বীমা।
উত্তোলন, লভ্যাংশ, জীবন বীমা, এইগুলো হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ববাচক হিসাব। আবারও বলে দিচ্ছি, উত্তোলন, আয়কর, লভ্যাংশ, জীবন বীমা, প্রিমিয়াম, এগুলো হচ্ছে সব বিপরীত মালিকানা সত্ত্ববাচক হিসাব। ঠিক আছে, তো এই হিসাবগুলো কি করা হয়, হিসাবকালের শেষে যেহেতু নামিক হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয়, সাথে উত্তোলনও বন্ধ করে দেওয়া হয়, সুতরাং উত্তোলনের সাথে একই ক্যাটাগরিতে আছে হচ্ছে আয়কর, উত্তোলন, লভ্যাংশ, জীবন বীমা, প্রিমিয়াম। সুতরাং সমাপনী জাবেদার মাধ্যমে এগুলো আমাদের বন্ধ করে দেওয়া হয়। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনটি? বিপরীত দাখিলা, এবং একটু আগে যেটা বলছি কার্যপত্র আমাদের হচ্ছে ঐচ্ছিক ধাপ, আর সংশোধনী দাখিলা হচ্ছে পরিতোজ্য ধাপ, সংশোধনী দাখিলা। ঠিক আছে, তো নেক্সট যে কোশ্চেনটা আসবে, ক্রয় মূল্য অথবা বাজার মূল্যের মধ্যে যেটি নিম্নতম মূল্য মূল্যায়নের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসরণ করা হয়? তো মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে আমরা যে নীতি অনুসরণ করি, ক্রয় মূল্য অথবা বাজার মূল্য মূল্যায়নের ক্ষেত্রে হচ্ছে আমরা মজুত পণ্যের ক্ষেত্রে ব্যবহার করি, আর এটা হচ্ছে রক্ষণশীলতা নীতি। আর সম্পত্তির ক্ষেত্রে, স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে যদি বলতো তাহলে ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক ব্যয় নীতি। যেহেতু ক্রয় মূল্য এবং বাজার মূল্য হচ্ছে মজুত পণ্যের সাথে সম্পর্কিত, এই জন্য রক্ষণশীলতা নীতি। এটি যদি স্থায়ী সম্পত্তির সাথে সম্পর্কিত হতো তাহলে এখানে অ্যান্সার কি হইতো? ক্রয় মূল্যনীতি বা ঐতিহাসিক মূল্যনীতি। কোনটি সমন্বয় জাবেদা নয়? এই ক্ষেত্রে সহজে একটা জিনিস বলে রাখি, নগদ শব্দটা সমন্বয় জাবেদায় থাকতে পারবে না। নগদ থাকলে সেটা সমন্বয় জাবেদার অংশ হতে পারবে না। তাহলে এই যে এখানে নগদ আছে, সমন্বয় জাবেদার অংশ নয়। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, ওকে, নিট মুনাফা বিক্রয়ের কত পার্সেন্ট? 25%। তাহলে বিক্রয় কত? যেটার উপর মুনাফার হার থাকবে সেটা 100। তাহলে বিক্রয় যদি 100 হয়, মুনাফা 25, আর আমাদের মোট ব্যয় হচ্ছে 75। তাহলে এখানে মোট ব্যয় আমাদের প্রথমে বের করে নিতে হবে। মোট ব্যয় কত আছে? 1,50,000, 20,000 আর 40,000। তাহলে টোটাল কত হয়? 2,10,000 হচ্ছে আমাদের মোট ব্যয়। তো উপরেও যেটা দেবো আমরা নিচেও সিমিলার জিনিস দেবো। তো উপরে 2,10,000 হচ্ছে মোট ব্যয়, আর আমাদের মোট ব্যয় কত? 75। তো আমরা নিচে দিলাম কত? 75। আর কোশ্চেনে যেটা চাবে সেটাতে গুণ দেবো। নিট মুনাফা কোশ্চেনে চেয়েছে, তো আমাদের নিট মুনাফা কত? 25। তো 25 দিয়ে গুণ দিব। তো 25 75 এর ভিতর কত বাদ যায়? 3 বার। 3 21 এর ভিতর কত বাদ যায়? 7 বার। শূন্য থাকে কয়টা? 4টা। তার মানে অ্যান্সার কত? 70,000। তো আশা করি আমাদের অ্যাকাউন্টিং কোশ্চেনও শেষ হয়ে গেছে, ইংলিশ কোশ্চেনও শেষ হয়ে গেছে। এখন আমাদের ম্যানেজমেন্ট কোশ্চেন করতে খুব বেশি সময় লাগবে না, আমাদের আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। তো মনোযোগ দিয়ে বাকিটুকু দেখবেন, এবং আপনারা কিভাবে পরীক্ষা দিয়েছেন সেটির অ্যান্সার মিলে নেবেন, এবং আপনাদের প্রস্তুতি কেমন হলো সেটাও মিলে নিতে সুবিধা হবে। ব্লুপ্রিন্ট শব্দটি কোনটির সাথে সম্পর্কিত? ব্লুপ্রিন্ট হচ্ছে স্মারকলিপির সাথে সম্পর্কিত। স্মারকলিপি। ওকে, আমলাতন্ত্রের প্রবর্তক কে? ম্যাক্স ওয়েবার। মানব সম্পদ ব্যবস্থাপনার পূর্বের নাম কি ছিল? পার্সোনাল ম্যানেজমেন্ট। একটি পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালনা পরিষদের সর্বনিম্ন পরিচালক কতজন? এটা আবার 7 জন দিয়েছেন না, সর্বনিম্ন সদস্য হচ্ছে 7 জন, আর পরিচালক হচ্ছে 3 জন। নেক্সট কোশ্চেন, নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য কি? নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যে আদর্শ মান নির্ধারণ করছেন সে আদর্শ মান হচ্ছে পরিকল্পনা, বা আপনার যদি বলা হয় নিয়ন্ত্রণের ভিত্তি কি, সেটাও পরিকল্পনা বা আদর্শ মান, দুইটাই সিমিলার জিনিস। পরিকল্পনাকে আপনি আদর্শ মান হিসেবে ধরতে পারেন, আবার আদর্শ মানকে পরিকল্পনা হিসেবে ধরতে পারেন। সে অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা মিলিয়ে দেখা। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? আমরা জানি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 50 জন। নিয়ন্ত্রণের ভিত্তি কি? একটু আগে বলে দিচ্ছে, হয় আদর্শ মান অথবা পরিকল্পনা। স্মারকলিপির একটি উপাদান কি? ওকে, স্মারকলিপির উপাদান বা উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে। আমরা জানি স্মারকলিপির উপাদান বা উদ্দেশ্য, অর্থাৎ উদ্দেশ্য আছে 6টি। এই 6টি উদ্দেশ্য হচ্ছে নামধারা, উদ্দেশ্য না, বিষয় বা ধারা সমূহ হচ্ছে নামধারা, অবস্থান ও ঠিকানা ধারা, উদ্দেশ্য ধারা, মূলধন ধারা, দায় ধারা, সম্মতি ধারা। তো এই 6টি ধারার একটি হচ্ছে উদ্দেশ্য ধারা, এই জন্য এখানে অ্যান্সার হবে কি? কোম্পানির উদ্দেশ্য। আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয়? চার্টার পার্টি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয়। নিচের কোনটি নিবন্ধন ঐচ্ছিক, অর্থাৎ কোন ব্যবসায় প্রতিষ্ঠানের নিবন্ধন ঐচ্ছিক? আমরা জানি সমবায় ব্যবসায় প্রতিষ্ঠান হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির মতো অবশ্যই আইনগত অস্তিত্ব থাকতে হবে অথবা হবে না। অনেকে প্রাইভেট লিমিটেড কোম্পানি দিতে পারে। প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির গঠনতন্ত্র অলমোস্ট সেম। এখানে পাবলিক লিমিটেড কোম্পানি করতে গেলে কিছু সুবিধা পাওয়া যায়, কিন্তু নিবন্ধনের বিষয়টা ঐচ্ছিক না। এই তিনটাই হচ্ছে আইনগত অস্তিত্ব সম্পূর্ণ প্রতিষ্ঠান। এবং আরেকটা কোশ্চেন আমি আমার আজকে এক স্টুডেন্টের কাছে পেয়েছি, তো সেখানে ছিল কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে কি বোঝায়? আসলে কৃত্রিম ব্যক্তি সত্তা হচ্ছে ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো কাজ করা।
এটা কিন্তু আইনগত সত্তা না। আর আইনগত সত্তা কোনটা? আমরা যে নিবন্ধনটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের আইনগত সত্তা। তো কৃত্রিম ব্যক্তি সত্তা হচ্ছে আমরা ব্যক্তি না হয়ে ব্যক্তির মতো কোম্পানি কাজ করতে পারছে, এটা হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা। আর আমরা যে নিবন্ধন পত্র পাচ্ছি এটা হচ্ছে আমাদের আইনগত সত্তা। তো কারবারি প্রতিষ্ঠা অংশীদারি কারবার হচ্ছে ঐচ্ছিক, এখানে আপনি চাইলে নিবন্ধন করতেও পারেন বা নাও নিবন্ধন করতে পারবেন। তো চুক্তি হচ্ছে বাধ্যতামূলক। চুক্তি আবার 3 প্রকার: লিখিত, মৌখিক অথবা এবং লিখিত ও নিবন্ধিত, এর যে কোনো একটা হলেই হবে। চুক্তিপত্র হচ্ছে লিখিত, লিখিত চুক্তিকে চুক্তিপত্র বলা হয়। তো এটা আবার অংশীদারি ব্যবসার মূল ভিত্তি না, অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি, এবং নিবন্ধন বাধ্যতামূলক না। সোট, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেট, এখানে ও বলতে কি বোঝানো হচ্ছে? ও বলতে অপরচুনিটি। তাহলে আমি আবারও বলি, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। নেক্সট কোশ্চেন, সমবায়ের একজন সদস্য সর্বোচ্চ কত ভাগ শেয়ার ক্রয় করতে পারে? 1/5 বা 100কে যদি আপনি 5 দিয়ে ভাগ দেন কত হয়? 20%। তাহলে অ্যান্সার কত হবে? 20%। নেক্সট কোশ্চেন, সিদ্ধান্ত গ্রহণের প্রথম পদক্ষেপ কি? সমস্যা চিহ্নিতকরণ। একজন যে এইগুলো একটু দেখবেন, সমস্যা সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কি, পরিকল্পনার প্রথম ধাপ কি, পরিকল্পনার প্রক্রিয়াগুলো কি, এগুলো যখন নেবেন, এগুলো যখন দেখবেন, এদের প্রথম ধাপ এবং শেষ ধাপটা দেখার চেষ্টা করবেন, বাকিগুলো না দেখলেও চলবে। যে নেতা কর্মীদের স্বাধীনভাবে কাজ করতে দেয় এবং কর্মীর কাজে কোনরূপ কর্তৃত্ব আরোপ করে না তাকে কি বলা হয়? লাগামহীন নেতৃত্ব বা লেজ ফেয়ার বলা হয়। ঠিক আছে, লেজ ফেয়ার। জোড়া মহিষিকল নীতি খুবই ইম্পর্টেন্ট, ব্যবস্থাপনা নীতিগুলোর ভিতরে নির্দেশনার ঐক্য, তারপরে হচ্ছে জোড়া মহিষিকল নীতি, এই জিনিসগুলো সম্পর্কে কন্টিনিউয়াস আমাদের আগের মডেল টেস্টগুলোতে ছিল, এগুলো দেখে নিলে এগুলোর ব্যাপারে প্রিপারেশন পুরোপুরি নিতে পারবেন। তো জোড়া মহিষিকল নীতি বলতে কি বোঝানো হচ্ছে? জোড়া মহিষিকল নীতিতে কর্তৃত্ব প্রবাহ দা ফলো অফ অথরিটি, অর্থাৎ যে কর্তৃত্বটা রয়েছে সে কর্তৃত্ব আসলে কিভাবে সম্পাদিত হবে সেই সম্পর্কে বলা হচ্ছে জোড়া মহিষিকল নীতিতে। নিচের কোনটি সংবিধিবদ্ধ কোম্পানি নয়? সংবিধিবদ্ধ কোম্পানি হচ্ছে বিশেষ আইন দ্বারা যে কোম্পানিগুলো গঠন করা হয়। জীবন বীমা কর্পোরেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ছিল এবছর, টিসিবি, ওয়াসা। তো পূর্বালী ব্যাংক হচ্ছে সংবিধিবদ্ধ কোনো কোম্পানি নয়। কোনটি আধুনিকতম সাংগঠনিক কাঠামো? ম্যাট্রিক্স সংগঠন হচ্ছে আধুনিকতম সাংগঠনিক কাঠামো। এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা হচ্ছে অসীম দায়। অনেকে আবার মনে করে কোম্পানি সংগঠনের দায় অসীম। কোম্পানি সংগঠনের প্রধান সুবিধাই হচ্ছে দায়টা সীমাবদ্ধ, অর্থাৎ আপনি 5 টাকার শেয়ার কিনলে আপনার এই ব্যালেন্স 0 হবে। আর যদি আপনি এক মালিকানা ব্যবসায় 5 টাকা বিনিয়োগ করে ব্যবসা করেন তাহলে এটা -1000 টাকা হইতে পারে, অর্থাৎ আপনার যে স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সেই সকল সম্পত্তি থেকে আপনার দায় পরিশোধ করা লাগবে। আর কোম্পানি সংগঠনে আপনি যেই টাকা শেয়ার কিনবেন সেই টাকা পর্যন্তই 0 হবে। ঠিক আছে, এর দায়টা সীমাবদ্ধ, এই জন্য একে বলা হয় সীমিত দায় সম্পন্ন কোম্পানি। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি? চুক্তি। আমি আগে বলছি চুক্তিপত্র না, চুক্তির একটি ক্যাটাগরি হচ্ছে চুক্তিপত্র। চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। এই চুক্তিটা লিখিত হতে পারে, মৌখিক হতে পারে, লিখিত অথবা নিবন্ধিত হতে পারে। 3টে ক্যাটাগরি, যে কোনো ক্যাটাগরিতে হতে পারে। এই জন্য চুক্তিকে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি বলা হয়। আর লিখিত চুক্তি হচ্ছে চুক্তিপত্র, এটি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি না। চুক্তির একটি অংশ হচ্ছে চুক্তিপত্র। মাসলোর চাহিদা সমান তত্ত্ব অনুযায়ী কার্যক্ষেত্রে বন্ধুত্ব কি? বন্ধুত্ব হচ্ছে সামাজিক একটি চাহিদা। কোম্পানির অস্তিত্ব কোন ধরনের? চিরস্থায়ী প্রকৃতির। কোম্পানির অস্তিত্ব হচ্ছে চিরস্থায়ী বা পারপিচুয়াল। কোন ধরনের, যেমন এক মালিকানা ব্যবসায়ের মালিক মারা গেলে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, কোম্পানি সংগঠনের এই ধরনের কোনো ছোটখাটো ব্যাপারে বা সহজে কোম্পানির বিলুপ্তি সাধন হয় না। সময়, ওকে। ফ্রাঙ্ক এবং গিলব্রেথ কোন কাজের সাথে বিশেষভাবে স্মরণীয় ছিলেন? ফ্রাঙ্ক এবং গিলব্রেথ সময় এবং গতি নিরীক্ষার সাথে বিশেষভাবে সম্পর্কিত ছিলেন। নিয়ন্ত্রণের ভিত্তি কি? আগে বলে আসছে, আবারও সিমিলার কোশ্চেন আসছে। নিয়ন্ত্রণের ভিত্তি হচ্ছে পরিকল্পনা বা আদর্শ মান। সম্পদ আহরণ এবং প্রক্রিয়াজাতকরণ ব্যবসায়ে কোন কার্যাবলী, অর্থাৎ উৎপাদনের বিভিন্ন ক্যাটাগরি আছে, তার একটা ক্যাটাগরি হচ্ছে সম্পদ আহরণ বা প্রক্রিয়াজাতকরণ। তো এটি হচ্ছে উৎপাদনের সাথে সম্পর্কিত, এবং এই উৎপাদন আমাদের যে প্রোডাকশন আছে বা শিল্প আছে, এটা এক ধরনের উপযোগ সৃষ্টি করে, আর বাণিজ্য হচ্ছে বাকি 6টা উপযোগ সৃষ্টি করে। তো এই জিনিসগুলো একটু দেখে নেবেন। ব্যবসায় পরিবেশের আইনগত উপাদান কোনটি? শিল্পনীতি। তো এটা হচ্ছে আজকে আমাদের টোটাল যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনের টোটাল মডেল টেস্ট, এবং আশা করি আপনাদের যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতির সাথে আমরা কোন সেকশন থেকে কোশ্চেন করছি গুরুত্বপূর্ণ, এবং যে কোশ্চেনগুলো আছে প্রত্যেকটাই কোনো না কোনো বিশ্ববিদ্যালয় অথবা বিসিএস অথবা ইংলিশের যে কোশ্চেন আছে বিসিএস এর কিছু কোশ্চেন আছে এখানে। তো এই কোশ্চেনগুলো আসলে এর আগে যখন আমি প্রথম 3টা মডেল টেস্টে দিয়েছিলাম তো অনেকে বলছিল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা হলো সি ইউনিটে দেখা গেল অনেক কোশ্চেনে সেখান থেকে অনেক কোশ্চেন বলতে আপনারা অলমোস্ট এখনো দেখতে পারেন, মিলিয়ে নিতে পারেন। আপনাদের ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার কিছুদিন আগে আমি 3টে মডেল টেস্ট দিয়েছিলাম, এবং এইগুলো জিএসটির জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ।
তো আপনারা একটু সব মডেল টেস্টগুলো একটু দেখে নেবেন। তো এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি আপনি সঠিকভাবে অ্যানালিসিস করে পড়তে পারেন, এবং বারবার আমি প্রত্যেকটা যত সাজেশন ভিডিও আছে ইংলিশ অ্যাকাউন্টিং এর আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন, বা প্রিভিয়াস ইয়ারের আমার অ্যাকাউন্টিং এর কোশ্চেনও দেওয়া আছে চ্যানেলে অনেকগুলো ঢাকা ইউনিভার্সিটির। তো এই জিনিসগুলো যদি আপনারা সঠিকভাবে পড়তে পারেন, তো আশা করি আপনারা বুঝতে পারেন কোন সেগমেন্ট থেকে কোশ্চেন আসা সবচেয়ে যুক্ত বা আসার সম্ভাবনা বেশি, এবং তখন আপনারা ইজিলি সেখান থেকে পড়তে পারবেন। তো পড়াশোনার সময় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অনেকে অনেক পড়ে কিন্তু বুঝতে পারে না কি পড়তে হবে, আবার অনেকে বুঝে বুঝে জায়গা মতো জিনিসগুলো বেশি ভালো করে পড়ে এবং কনফিডেন্ট থাকে। এই কনফিডেন্স লেভেলের কারণে তারা চান্স পেয়ে যায়, অনেকে দেখা যায় তার থেকে অনেক বেশি পড়েও পাচ্ছে না। তো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এবং আপনাদের সামনেই পরীক্ষা, সবাই ভালো করে পরীক্ষা দিবেন, এবং সকলের জন্য শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ।